বিজয় সরকার মহাশয় আর একদিকে তস্য শিষ্য পুত্র রশিদ সরকার মহাশয়, এই দুটো ভূমিকার উপরে আলোচনা হবে। বৈষ্ণব দর্শন এবং মতীয় দর্শনের উপরে সামগ্রিক ভক্ত এবং মানুষের যাতে সাধন পথে অগ্রগতি হতে পারে সেই দর্শনের উপরে কিছু কথা আলোচনা হবে। এটা আপনাদের আগে বলে রাখলাম। যাই হোক, একটা গান গাই, তারপরে 2-4টে কথা বলার পরে এখন বর্তমান বাবা এই যে হাম্পিংটা ওটা তোরা শুনিস না, আমি শুনতে পাই। আপনাদের বর্তমান পশ্চিমবাংলা, এপার বাংলা ওপার বাংলা সমস্ত জায়গার মধ্যে দিয়া নতুন প্রজন্মের মধ্যে যে কবিয়াল, স্বনামধন্য কবিয়াল সুরাজ সরকার মহাশয়, তিনি এসে দর্শন দেবেন। তিনি বিজয়ের ভূমিকায় কিছু কথা বলবেন, আপনারা বসে বসে শুনবেন এবং তার কথা শুনে সবাই মুগ্ধ হয়ে যাবেন। তোতা পাখির মতো কথা বলবে না। যাই হোক, আমি একটা গান গাই। আমি তো বুড়ো হয়ে গেছি, আমার কথা ধরার মধ্যে না। হ্যাঁ, বাজাও। হা হা হা। বলো জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দ একবার ভক্ত বৃন্দ হরি হরি বল হরি বল। জয় শান্তি হরিচাঁদ গুরুচাঁদ প্রেমানন্দ একবার হরি হরি বল হরি হরি বল হরি বল হরি বল। আমি বুঝলাম না যে কেমন আছি দয়াল তোমার দুনিয়ায়। আমি বুঝলাম না যে কেমন আছি দয়াল তোমার দুনিয়ায়। আমি বুঝলাম না যে কেমন আছি দয়াল তোমার দুনিয়ায়। আমার ভালো মন্দের আমার ভালো মন্দের ভালো মন্দের আমার ভালো মন্দের দ্বন্দ্ব নিয়ে ভালো মন্দের দ্বন্দ্ব নিয়ে সন্ধ্যা সকাল কেটে যায়। বুঝলাম না যে কেমন আছি দয়াল তোমার দুনিয়ায়। আমি বুঝলাম না যে কেমন আছি দয়াল তোমার দুনিয়ায়। আমি আমার কপালে মন্দ দ্বন্দ্ব শুধু তাই, আমার মুখ দেখে দুগে বুঝে নেবে এমন বান্ধব নাই। এমন বান্ধব ভাবি আমার কপালে মন্দ দ্বন্দ্ব শুধু তাই, আমার মুখ দেখে দুঃখ বুঝে নেবে এমন বান্ধব নাই। ও এমন বান্ধব ঘরে রাখি জল আমার ঘরে রাখি ও বেদন হাকার। আমি পুষতে নারী লীলা তোমার বুঝতে পারলি না তো পুষতে নারী লীলা তোমার পুষতে নারী লীলা তোমার কান্না হাসির দোল দোলাই। বুঝলাম না যে কেমন আছি দয়াল তোমার দুনিয়ায়। আমি বুঝলাম না যে কেমন আছি দয়াল তোমার দুনিয়ায়। শারদ প্রথম প্রভাত মধু
মধুরী অনিলে আমার জীবন বিনার ছিন্ন তারে কি পরশ দিলে ও কি পরশ দিলে শারদ প্রথম প্রভাত মধুরী অনিলে আমার জীবন বিনার ছিন্ন তারে কি পরশ দিলে ও কি পরশ দিলে ও মানুষ সাজলো রে পুরদাস ও মানুষ মানুষ সাজলো রে পুরদাস ঘনাচ্ছে বিষম সর্বনা জীবনের দলিলে যা আছে মরণের উল্লাস ও মরণের উল্লাস দেখি তার মাঝে তোমার প্রকাশ তার মাঝে তোমার প্রকাশ তার মাঝে তোমার প্রকাশে আলো কালোর সাদায় বুঝলাম না যে কেমন আছি দয়াল তোমার দুনিয়ায় আমি বুঝলাম না যে কেমন আছি দয়াল তোমার দুনিয়ায় পাল্টে গেছে পৃথিবীটা মানুষের নেই দাম জীবন দোলে দোলে না আর অশ্রু রক্ত ঘাম ও সুরক্ত ভাব পাল্টে গেছে পৃথিবীটা মানুষের নেই দাম জীবন দোলে দোলে না আর অশ্রু রক্ত ঘাম ও সুরক্ত ভাব ও মানুষ সাজলো রে পুরদাস ও মানুষ ও মানুষ ও মানুষ সাজলো রে পুরদাস ঘনাচ্ছে বিষম সর্বনা জীবনের দলিলে আছে মরণের উল্লাস ও মরণের উল্লাস ও দেখি তার মাঝেও তোমার প্রকাশ তার মাঝে তোমার প্রকাশ আলো কালোর ইশারা বুঝলাম না যে কেমন আছি দয়াল তোমার দুনিয়ায় আমি বুঝলাম না যে কেমন আছি দয়াল তোমার দুনিয়ায় বাবা গানের মধ্যে একটা কথা বলতে হয় কেমন কবি রসিক সরকার মহাশয় গানের ভাষায় তিনি লিপিবদ্ধ করলেন পাল্টে গেছে পৃথিবীটা মানুষের নেই দাম জীবন দলে দলে নাই আর অশ্রু রক্ত ঘাম এই মানুষ সাজলো রিপুর দাস ঘনাচ্ছে বিষম সর্বনাশ জীবনেরও দলিল আছে মরণেরই নাশ দেখি তার মাঝে তোমার প্রকাশ আলো কালোর ইশারায় আমি বুঝলাম না যে কেমন আছি দয়াল তোমার দুনিয়া মানুষ কে কতটুকু উপলব্ধ করে বা উপলব্ধি করে এটা বোঝার বিষয় আপনারা যারা এই দেশে এসেছেন এই দেশটার নাম হচ্ছে মর্তভূমি মানে এই দেশে যারা আসবে তাদের মরতে হবেই হবে এই জন্য নামকরণ করা হয়েছে মর্তভূমি যেদিনকে আমরা এই দেশে এসেছিলাম সবাই একটা মরণ সার্টিফিকেটে স্বাক্ষরিত করে আমরা বগল দাবাই করে নিয়ে এসেছি তাহলে আমরা এসেছি কোথায় মর্তভূমিতে সাধন ভূমিতে সাধনার জন্যে আমরা একদিন দীনবন্ধুর কাছে আমরা লয় হয়ে যাব তা লয় কারা হবে যারা মানুষ যারা কর্তব্যপরায়ণ একমাত্র তারাই লয় হবে তা ভিন্ন অন্য কেউ নয়
তা পৃথিবীটা পাল্টে গেছে। পৃথিবীটা পাল্টে নাই বাবা, পৃথিবী থেকে মানুষ পাল্টে গেছে। দেখবেন মা বাবা পরের জমিতে কিষাণ খেটে, পরের বাড়িতে ঝিয়ের কাজ করে টাকা পয়সা রোজগার করে ছেলে মেয়েদের শিক্ষিত করেছে। কাউকে WBCS পড়িয়েছে, কাউকে MMA করিয়েছে, হাই শিক্ষিত করেছে। করার পরে একটা চাকরি পেয়েছে, চাকরিওয়ালা ছেলের জন্য একটা চাকরিওয়ালা মেয়ে এনেছে। যে মা বাবা দিনের পর দিন এত কষ্ট করে ওই ছেলে মেয়েকে শিক্ষা দিয়েছে, ভালো করেছে, আজ সেই মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিন কাটাতে হচ্ছে। অধিকাংশ মানুষ আজকাল দিনে মা বাবাকে ভাত দেয় না। এইটা হচ্ছে বাংলার সবচাইতে খারাপ কাজ। এই বাংলা ছাড়া এই কাজ আর কোনো দেশে তেমন একটা দেখা যায় না। এই বাংলার যেসব মানুষ, এই বাংলার মানুষের বৃদ্ধ মা বাবা ভাত পায় না, অন্যের অভাবে কাঁদে। আজকে যে ক্লাব পক্ষ থেকে কবি গান দিয়েছে, এই যারা সদস্যবৃন্দ বা কর্মী যারা, আমি এদের পায়ে বারেবার প্রণিপাত করি। এদের সামাজিক জ্ঞান আছে, সামাজিক কর্তব্য আছে আমি মনে করি। কেন? গতকালকে এখানে গোলাম ফকির গান গেয়ে গেছে, বাউল গান, ভালো কথা বলে গেছে, ভালো গান গেয়ে গেছে। তাহলে মানুষের এই ভালো কথা ভালো গান দেওয়া কারণ কি? মানুষের আধ্যাত্ম চেতনা আনার জন্যে আজকে ধার্মিক অনুষ্ঠান, ধর্মের কথা এই মানুষের কর্ণকুহরে প্রবেশ করাবার জন্যে। আপনারা সেইখান থেকে বিরত হবেন না। তারপরে আপনারা যারা আছেন, এই যে বসে আছেন আসরে, তাই না? আপনারা গান শুনতে এসছেন, কবি গান। তাহলে কবি গান কি? চেতনামূলক গান। আরেকটা কথা ভালো করে শুনবেন, কর্তব্য পরায়ণ না হলে তার ঈশ্বর প্রাপ্তি, হরিপ্রেম ঘটে না। কেমন? ছোট্ট একটা কথা বলি আপনাদের কাছে। আপনারা যারা বৈষ্ণব ভক্ত বা মতীয় ভক্ত আছেন, আপনাদের বাড়িতে অনেক রকম ধর্ম বই পড়া হয়, হরিসভা করা হয়, মন্দিরে যান, হরিসভা করেন। দেখবেন অনেক জায়গায় গিয়ে অনেক বাড়িতে ভক্ত প্রহ্লাদের নামে অনেক বাড়ির ছেলেপুলের নাম আছে, প্রহ্লাদ বলে নাম আছে, আছে না? তাহলে ভক্ত প্রহ্লাদের নাম রাখলো কেন মানুষ? অর্থাৎ কৃষ্ণপরায়ণ। ওই প্রহ্লাদ ভক্ত, তিনি কৃষ্ণপরায়ণ। অনুমান সত্তার উপরে কৃষ্ণকে পেয়েছিলেন, সাকারে পাননি। উনি কৃষ্ণের উপরে সমর্পণ করেছিলেন সব কিছু। উনি জানতেন কৃষ্ণ ভগবান আছে অনুমান সত্তার উপরে, কিন্তু সাকারে নয়। যেদিন তার বাবা জিজ্ঞাসা করেছিল, এই প্রহ্লাদ বল, এই ফটিকের স্তম্ভের মধ্যে তোর কৃষ্ণ ভগবান আছে নাকি? বলেছিল, হ্যাঁ, আমার কৃষ্ণ ভগবান জলে স্থলে ভূচর খেচর এই জীবজগৎ চরাচরে যাহা কিছু দেখিতে পারো সকল কিছুর মধ্যে আমার কৃষ্ণ ভগবান বিরাজ করে। এই কথা বলার পরে তখন তার পিতৃদেব কি করেছিল? ডান পা দিয়ে ফটিকের স্তম্ভের উপরে যখন পদাঘাত করে, তাহলে কংক্রিটের ঢালাই ফটিকের স্তম্ভ ভেঙে যখন চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, তার মধ্যে দিয়ে আমার কৃষ্ণ ভগবান নরসিংহ রূপে দণ্ডায়মান হয়ে তখন তার সংহার করেছিলেন। সেই দিন হয়েছিলেন সাকার। আর বিভীষণ যেদিন রাবণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে আমার প্রভু রামচন্দ্রের কাছে এসেছিলেন, সেদিন থেকে কিন্তু রামচন্দ্রকে সাকার রূপে পেয়েছিলেন। তবুও কোনো ভক্তের বাড়ি, কোনো মানুষের বাড়ি, কোনো ছেলে মেয়ের নাম বিভীষণ নাই। কেউ আসরে গিয়ে বলে না জয় বিভীষণ মহারাজের জয়, কেউ বলে না, কিন্তু ভক্ত প্রহ্লাদের জয় গায়। কারণ কি? বিভীষণ অকৃতজ্ঞ, কর্ম নীতিপরায়ণ না, আর ভক্ত প্রহ্লাদ নীতিপরায়ণ, নীতিভ্রষ্ট না। তাহলে প্রত্যেকটা মানুষকে নীতিবান হতে হবে, আদর্শবান হতে হবে।
কর্তব্য জ্ঞানী হতে হবে। আর যদি বিভীষণের মতো হয়, সে ভগবানকে পেলেও সে নরকে তার ঠাঁই হবে, ইহা সত্য। তাই তো আমার কবিয়াল রসিক সরকার কলম দিয়েছিলেন, চাওয়া পাওয়া বুকের মাঝে ফোটে এক কুসুম, গন্ধে তাহারে সারা বিশ্ব সাজের নিঝুম। ও সাজের নিঝুম, চাওয়া পাওয়া বুকের মাঝে ফোটে এক কুসুম, গন্ধে তাহার সারা বিশ্ব সাজের নিঝুম। ও সাজের নিঝুম, আমি রয়ে নিরাশায় হয়তো ভ্রান্ত প্রান্ত ফিরে চায়, জানায় জানার পার হতে কে ডাক দিয়ে জানায়। ও ডাক দিয়ে কে যায়, আমার হাত ধরে কে নেবে সেটাই, হাত ধরে নেবে সে হাত ধরে কে নেবে সেটাই রসিকটা দেশে আসায়। বুঝলাম না যে কেমন আছি দয়াল তোমার দুনিয়ায়, আমি বুঝলাম না যে কেমন আছি দয়াল তোমার দুনিয়ায়। সাগর যোগায় পাদ্য আমারই মঙ্গলে বাদ্য, মহিমা দুলায় সাধের তারা, বাজ্যে বজ্রে মধুর বাসে কুসুমে মোর অমল হাসি, আমারই সন্ধানে বেকলুত তটিনীর খরধারা। রবি শশী গ্রহদলে আমার ইচ্ছাতে চলে, আমি আমার করি ধ্যান, আমি সবার নমস্য, আমি সবার উপাস্য, আমাতেই বিশালে বিশ্বই আমি তাহার বিশেষই কল্যাণ। আমাতেই কর্মকাণ্ড, আমাতেই বিশালে ব্রহ্মাণ্ড, অনন্ত দিভা বিভাবরী, আমার মধ্যে যে বিরাট আমি প্রকাশ, আমি দিবাজ আমি অদ্য সভাকক্ষে সভাবক্ষে এহেন বিরাট আমারই আমি নমস্কার করি। যাই হোক, মনশিক্ষা শেষ করিয়ে কবিগানের সূত্র ধরে সভাকক্ষে দাঁড়াইতে চাই। এই কবিগান শুনবার তরে এলেনে যত নারী আর নরে, প্রত্যেকটি ভক্তা ভক্তের চরণ ধরে আগে আমি প্রণতি জানাই। যাই হোক, এ বন্দনা করে সায় এবার যেতে হবে কাব্য ভূমিকায়। আপনারা বিজ্ঞদয় আসর করেছেন গ্রহণ, যে যেখানে যে অবস্থায় আছেন সবাই আমার কথা নেবেন। প্রথমবারে আপনাদের চরণ করিন বন্দন। যাই হোক, একটা কথা বলতে হবে, আপনারা জ্ঞানী সবাই আমার কথা করবেন না কারণ খুলে বলি আপনাদের কাছাকাছি। যখন কালকে রাত্রে ঘুমিয়ে পড়েছি, রাত 11টা বেজেছে, তখন আমার ভাই সুরজ সরকার, খুলে বলি সভ্য সবার ভিতর, এই সময় আমার ফোনের মধ্যে একটা কল মাত্র দেয়। রাত তখন 11টা বাজে। আমি বলি আপনাদের সবার সাজে মিথ্যা কথা নয়। বলে, দাদাই আমার কথা নিবি কাল সকালবেলা, কিন্তু তুই তাহেরপুরে গানে যাবি, সেইখানে গানের বায়না হয়েছে এই সময়। তার সেই কথাই অনুপাতে খুলে বলি আপনাদের সাক্ষাতে আজ এই সভাতে দিলাম দর্শন। যাই হোক, গল্পের মধ্যে কথা করে সাই এবার যেতে হবে ভূমিকায়। কাব্যরস আস্বাদিতে তাই আমি সভায় হলাম দণ্ডায়মান। তাহলে আমার বিপক্ষীয় কবি যিনি সুরজ সরকার গুণমণি, কল্পনাতে হবেন তিনি বিজয় সরকার, তার বিপক্ষে থাকবই আমি। আপনারা আছেন জ্ঞানী গুণী, দেখছেন এই আমাকে সভার পর। আমার নামটি অসিত সরকার, সে নাম করে পরিহার। আমি কল্পনাতে হব তার শিষ্যপুত্র রসিক সরকার একজন। রসিক সরকার হইয়া কিছু প্রশ্ন যাব দিয়া, সেই বিজয়বাবুর ভূমিকা ধরিয়া সুরজ সরকার এসে আমার প্রশ্নের জবাব করবেন অর্পণ। যাই হোক, এই বন্দনা করে সাই এবার আমি পদার্পণ হলাম এই ভূমিকায়, রসিকের ভূমিকায়। তাহলে আমার রসিক নামটি বাদ দিলাম, মিথ্যা কথা নয়। তাহলে রসিক সরকার মহাশয়, আমি বলি সভ্য সবাই, তুমি আমার কথা নিও। তুমি থাকো যে দেশে, তুমি আমায় ভালোবেসে আমার হৃদয়াসনে বসে বসে তোমার হরি কথা তুমি আমার মধ্যে দিয়ে কইয়ে দিও। যাই হোক, এবার রসিক সরকার হইয়া কিছু কথা যাব কইয়া সুদি সতে বসিয়া আমার কথা করবেন যা করণন। বিজয় সরকার একজন পল্লী কবি, সে তো ভালো একজন কবির ছবি। বলি আপনাদের ঠাই, তার কাছে গেলাম কবি গান শিখতে। কি বলবো আপনাদের সাক্ষাতে, কবি গান শিক্ষা গ্রহণ করে আমি তার সঙ্গে কিন্তু গান গাই।
একটা কথা বলতে হবে, আপনারা ধৈর্য ধরে জ্ঞানী সবে আমার কথা করবেন একর নন। উনি সত্য মন্ত্রে দীক্ষিত ছিল। শোনেন, যত জ্ঞানী দল হরে কৃষ্ণ হরি বলে আমার গোবিন্দের ডাক্ত সর্বক্ষণ, এইভাবে দিনে যাপন করিয়ে শোনেন যত নারী আর নরে। একদিন গান করতে গিয়েছিল ফরিদপুরের ভিতরে ওড়াকান্দির গায়ে যখন তিনি কবি গান গায়, তখন মতুয়া ভক্ত দর্শন করে। মতুয়া ভক্ত দর্শন করার পরে খুলে বলি আপনাদের গোচরে, উনি একটা গান লিখেছিল নিজের হাতে কলম ধরে, কবে শ্রীধাম ওড়াকান্দি যাব রে আমার পরাণ কান্দে হরিচাঁদ বলে। তারপরে পরে আর একটা গান লিখন করে, ওড়াকান্দি নবযুগের আনন্দ ভবন। আচ্ছা, এইখানে আমার গুরুদেবের কর্তব্য দেখে আমার মনে গিয়েছে বেঁকে। এইখানে আমি যাব প্রশ্ন রেখে, গুরুদেব তুমি আমার কথা নেবা, এই মতুয়া দর্শন আর বৈষ্ণব দর্শন কোন দর্শন আমার একটু জানার বিশেষ প্রয়োজন। তুমি বৈষ্ণব সম্প্রদায়ের মধ্যে ছিলে, আপনারা শোনেন জ্ঞানী দলে মিথ্যা কথা নয়। সেই বৈষ্ণব সম্প্রদায়কে ভুলে গিয়ে জয় হরি বলে গিয়ে পড়লেই ওড়াকান্দি মতুয়া ভক্তের পায়। তাহলে তুমি এমন কি পেলে আমার কাছে যাবে বলে শুনিতে আমার আছে আখিঞ্চন, কেন বৈষ্ণবের ভাব ছেড়ে দিয়া জয় হরি বলিয়া কবে সিধা মোড়া কান্দি যাবো এই বলে তোমার বোন কেন হলো উচাটন? যাক, প্রথম প্রশ্ন গেল হইয়ে, কাজকি তারে বাজে কথা কইয়ে। দ্বিতীয় প্রশ্নই আমি তারে করব উত্থাপন। তাহলে মতুয়ার দর্শনটা তুমি কি পেলে খুলে বলি তোমার স্থলে। গুরুদেব আমার কথা নেবা, সুন্দর করে বুঝাইয়া আসিয়া সবাই দাঁড়াইয়া তুমি আমার এই প্রশ্নের জবাব করবে দান। ভক্ত যারা বসে আছে খুলে বলি তোমার কাছে, সবাই যেন আনন্দে উৎফুল্লিত হয় প্রাণ। যাই হোক, এইবার একটু বৈষ্ণবের কথা বলি, আপনারা শোনেন জ্ঞানমণ্ডলে মিথ্যা কথা নয়। তাহলে বৈষ্ণব তারও তো দর্শন আমি খারাপ দেখি নাই। আমি বলি সভ্য সবাই কেমন। একদিন বলভদ্রকে নিয়া যখন ঝাড়িখণ্ডের পথে শ্রীমান মহাপ্রভু চললেন হাঁটিয়া, তখন ওই সম্মুখেতে ব্যাঘ্র দেখিয়া বলভদ্র তখন বৃক্ষেতে উঠিয়া নিম্নভাগে দেখিবারে পায়। উনি মনে করেছিল, শোনেন যত জ্ঞানী দল, আমি তো প্রাণে বেঁচে গেছি উঠে গাছের মাথায়, এইবার ওই বাগে ধরে মহাপ্রভুকে খাবে। এই চিন্তা যখন করে, শোনেন যত নারী আর নরে, তা ও যখন গাছে উঠে গেল, শোনেন যত জ্ঞানী দল, শ্রীমান মহাপ্রভু উনি প্রেমে তখন বিভোর ছিল। উনি তখন নাচিতে নাচিতে কৃষ্ণ কৃষ্ণ বলিতে বলিতে যখন ধীর পদক্ষেপে যখন পদব্রজে হাঁটিতেছিল, যখন ওই পদ যখন বাঘের গায়ে লাগে, কি বলবো আপনাদের সভা পুরো ভাগে, বাঘ তখন করেছিল গর্জন। গর্জন করে উঠে খুলে বলি আপনাদের নিকটে, তখন মনুষ্যরূপ মহাপ্রভুকে দেখে বাঘের মন গেছে বেঁকে। তখন মহাপ্রভুকে দেখিয়া বাঘ চোখের জল ছেড়ে দিয়া জয় হরি বলে বলিয়া দুই বাহু তুলিয়া তখন ব্যাঘ্র উঠিল নেচে। ব্যাঘ্র তখন মহাপ্রভুর সাথে খুলে বলি আপনাদের সাক্ষাতে হরি গুণ গায়। এইখানে আমার প্রশ্ন থাকে, শোনো গুরুদেব আমি বলি তোমাকে, তাহলে বৈষ্ণবের দর্শনও তো একেবারে কম নয়। তাহলে এহেন যিনি মহাপ্রভু ছিল, সেই আদর্শে জীবন্তরী যখন তোমার ভাসলো, আমি বলি তোমার ঠাই। তাহলে এমন আদর্শের মানুষ ছেড়ে দিয়া আবার কেন ওড়াকান্দির পথে বেড়াও কাঁদিয়া, এই তত্ত্ব আমি একটু জানিবারে চাই। আচ্ছা, যদি এবারে বলো যে না ওটা মহাপ্রভুর গুণ না, ওটা নামের গুণ না ধামের গুণ, কিসের গুণ, আমি কিন্তু অত শত আমি জানবো না। আমি একটা কথা তোমার খুলে বলি, তোমার বরাবরই গুরুদেব যাবে তুমি মীমাংসা করি। তাহলে এই যে মহাপ্রভু যেজন ছিল, উনি যখন ব্যাঘ্রের গায়ে পা দিল, আচ্ছা বলো দেখি তাই, এইখানে আমি শুনিবারে চাই, এইটা কি পায়ের গুণ না ধামের গুণ না নামের গুণ না ওই ঝাড়িখণ্ডের পথের গুণ, কোন জায়গার গুণ? আর এই গুণ যদি সঠিক হয়, তাহলে এই গুণ ছাড়িয়ে দিয়ে তুমি কেন যাচ্ছ ওড়াকান্দির গায়ে? এই দুইটা প্রশ্ন দিলাম সভায়, তারে আর দিতে নাহি আমার প্রয়োজন। এই দুইটা প্রশ্ন রেখে আমার মতন প্রশ্ন দিলাম সভাবাকে, দেখি বিজয়বাবু এসে সভাবাকে কিবা তার প্রশ্নের জবাব করে অর্পণ।
সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে, এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে, এখনো সে বৃন্দাবনে। বাঁশি শুনে বনে বনে, বাঁশি শুনে বনে বনে, বাঁশি শুনে, বাঁশি শুনে বনে বনে ময়ূর নাচে রে, এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে রে, এখনো সে বৃন্দাবনে। এখনো সেই রাধারানী, এখনো সেই, এখনো সেই, এখনো সেই, এখনো সেই, এখনো সেই রাধারানী শ্যামের বাঁশি শুনে পাগলিনী, এখনো সে রাধারানী বাঁশি শুনে পাগলিনী, এখনো সেই রাধারানী শ্যামের বাঁশি শুনে পাগলিনী। অষ্ট সখীর শিরোমণি, অষ্ট সখী শিরোমণি, অষ্ট সখী, অষ্ট সখীর শিরোমণি নব সাজে রে, এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে রে, এখনো সে বৃন্দাবনে। এখনো সেই গাভীগুলি, এখনো সেই, এখনো সেই গাভীগুলি, এখনো সেই গাভীগুলি প্রচারণে উড়ায় ধুলি, এখনো সে গাভীগুলি গোচারণে উড়ায় ধুলি, সকাশনে কলা কলি, সকাশনে কলা কলি কৃষ্ণ সাজে রে, এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে রে, এখনো সে বৃন্দাবনে। এখনো সেই কুলবালা, এখনো সেই ব্রজবালা সামনে বাঁশি শুনে হয় উতলা, এখনো সেই ব্রজবালা বাঁশি শুনে হয় উতলা, বাঁশি বাজাচ্ছে কোন কালা, বাঁশি বাজাচ্ছে কোন কালা কদম কালাই রে, এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে রে, এখনো সে বৃন্দাবনে। আমার আশা ছিল মনে মনে বাবা যাব মধুর বৃন্দাবনে, আশা ছিল মনে মনে যাব মধুর বৃন্দাবনে, আমার আশা ছিল, আশা ছিল মনে মনে যাব মধুর বৃন্দাবনে, আশা ছিল মনে মনে যাব মধুর বৃন্দাবনে, বাবা পাগলা রয়ে বাঁধনে, বাবা মধুরাই বাঁধনে, বাবা পাগলা, বাবা পাগলা রয়ে বাঁধনে মায়া জালে রে, এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে রে, এখনো সে বৃন্দাবনে। অনেক ভাবে অনেক কথাই আমি বললাম সবার খাই, সবাই বসে বসে শুনিলেন সবাই, তবে একটা কথা বলবো সবারও ভিতরে, বলো গুরুদেব মতুয়ারা সাধন কেমন করে, আমাদের বৈষ্ণব সাহিত্যে দেখিবারে পাই, বৈষ্ণবেরও সাধন শ্রেষ্ঠ মনে করি তাই, মতুয়ার যে কি সাধনায় আছে বলো মোর ধারে,
উশৃঙ্খল হয়ে তারা ওই পথের মধ্যে চলে। বৈষ্ণবেরা শান্ত প্রকৃতি দেখিবারে পাই, মতুয়ার বৈষ্ণবের মধ্যে কেন আলাদা দেখি তাই। সুন্দরভাবে ব্যাখ্যা করে বুঝাইবে আসরে, এই প্রশ্ন দিয়ে গেলাম সবার ভিতরে। মতুয়ারা উশৃঙ্খল ভাবে চলে। কেমন? ডাঙ্কা কাঠ বাজাইয়া যেভাবে চলে, সামনে যদি মানুষ পড়ে ওই যে শোধ হয়ে যাবে, ওটা আর বাঁচবে না। তাহলে ডাঙ্কা কাশি বাজাইয়ে এইভাবে সাধনা করার কি দরকার? বৈষ্ণবরা কেমন সাধনা করে এটা একটু বলবো। বৈষ্ণবের সাধনা কেমন করে শুনেন দিয়ে মন, সবাই একটুখানি করিব বর্ণন। বৈষ্ণবের সাধনায় আমি বলিবারে চাই, সবাই বসে বসে শুনিবেন সবাই। এই যে দেহখান আপনারা দেখছেন, দেখেন ও বিচারি, একটুখানি দেহের কথা বর্ণনা যে করি। ও বাবা, আপনারা যারা যে বসে আছেন, কারো 40 বছর না হওয়ার আগেই বুড়ো হয়ে যান, চামড়া গোছাইয়ে যায়, চুল পাকিয়ে সেটিয়ে যায়। এর কারণ কি? এর কারণ জানতে গেলে মতুয়ার বাজারে যাইয়ে পাওয়া যায় না, যায় কোন জায়গা? বৈষ্ণবের বাজারে। নাকি একটুখানি কথা কই, ছোট্ট বাজা বাবা তোরা, আপনারা যখন ঘুম থেকে ওঠেন, আমি সমাজের জন্য কথাগুলো বলছি। আমি মনে করি মতুয়া হোক আর বৈষ্ণব হোক, যে সম্প্রদায়ের মানুষ হোক, সমস্ত মানুষের জন্য কথাগুলো। আপনারা যখন ঘুম থেকে ওঠেন, বাবা বিছনা থেকে কোন পাটা আগে দেন? মাটিতে কোন পাটা দেন? কোন? আপনারা তো মালা টালা গলায় নেছেন, অনেকেই চুল দাড়ি আছে, তা কোন পা আগে দেন? কইতে পারেন? এটা বলতে পারেন না। তাহলে এইটা জানতে গেলে বাবাই আমি সবার কাছে কই, জানার জন্য বৈষ্ণবেরও কাছে নিব ঠাই। তাহলে আপনি কোন পা আগে দেবেন? ডান পাখানা আগে দিতে হবে। শ্বাস প্রশ্বাস দুই নাকে সমানভাবে চলে। এই যে ফুসফুস দেখছেন না দুটো, একটা বন্ধ থাকে, একটা চলে। চলে যাবা ও রাত্রি গেলিবারে নাম কাটিয়ে যাবে, বাদ দেবে না, যাও। তাই ফুসফুসি আমাদের দুটো আছে, একটা বন্ধ থাকে একটা চলে। ব্রেন দুটো আছে, একটা চলে একটা বন্ধ থাকে। তাহলে আপনি যখন সকালে উঠে কাজে যাবেন, পরিশ্রমের কাজ করবেন, আপনার কোন নাসিকায় শ্বাস থাকলে ভালো হয়? এই ডান নাসিকায় যদি শ্বাস থাকে, ডান পাখানা যদি আগে দেন, তাহলে আপনার যত পরিশ্রমের কাজ হোক আপনার কষ্ট হবে না, আপনি সেই কাজ সমাপ্তি করে আসতে পারবেন। আর যদি সকালবেলা উঠে আপনি খেয়াল না করেন, যদি বা নাসিকায় শ্বাস থাকে, সেই অবস্থায় যদি পরিশ্রমের কাজে যান রক্তের তেজে, তখন বুঝতে পারবেন না। চলে যাবেন, কাজ করবেন, 15-20 দিনের মধ্যে আপনি মহাব্যাধিতে আক্রান্ত হবেন। তাহলে এই সব শিক্ষাগুলো নিতে গেলে যেতে হবে কোথায়? বৈষ্ণবের কাছে। আমাদের দেহঘরখানা কেমন? 3.5 কোটি নারী দিয়ে দেহের গঠন। তার মধ্যে 72,000 প্রধান, 72,000 থেকে 700 প্রধান, 700 থেকে 124 নারী প্রধান, 124 থেকে মোটে 32 নারী প্রধান, মোটে 32 নারী থেকে 3টে নারী প্রধান, ইরা পিঙ্গলা সুষম্মা। বৈষ্ণব সাহিত্য দর্শন করলে পরে এই তত্ত্ব পাওয়া যায়। এইবারে সুষম্মার মধ্যে দিয়া আর একটা নারী প্রবাহিত হয়, সেটাকে বলে চিত্রা নারী। এই চিত্রা নারীর মধ্যে দিয়া হরি প্রেম ধন দিবারাত্রই দেহে বিগলিত হয়। যারা সাধক সাধিকা সাধনার ঘরে গিয়া এই আলাজি বা উল্টাইয়া যদি এক বিন্দু করতে পারে পান, তাহলে নরলোক সার তার দেবলোকে করে সম্মান। তাহলে এটা জানতে হলে বৈষ্ণবের ঘরে যাইতে হবে। তাহলে 3টে রস একটা নারীর মধ্যে দিয়ে বিগলিত হয়। 3টের নাম কি? লাবণ্যামৃত, কারণামৃত, তারানামৃত হয়। এই তত্ত্ব কইয়ে গেলাম এসব সবাই। তারপরে মতুয়ার আর একটা কথা বলে কি, 24.5 চন্দ্রের ব্যাখ্যা দিয়েছেন আমার অশ্বিনী গোসাই একটা গানের মধ্যে।
24.5 চন্দ্র। বৈষ্ণব সাহিত্যের মধ্যে 25.5 চন্দ্রের ব্যাখ্যা দিয়েছে। এই 25 চন্দ্রের সাধনা যদি মানুষ না জানে, অল্প বয়সে বুড়ো হয়ে ফুটিয়ে সানলাইট হয়ে যাবে। তাহলে বৈষ্ণব সাহিত্যে গেলে পরে এই সাধনা পাওয়া যায়। তোমার মতুয়ার ঘরে কোন সাধনা কিভাবে কোন ভক্তে করে এইটা একটু তুমি কবা। তোমার মন যখন কান্দিয়ে উঠিছে হরিসান কইয়া, তাহলে কি পাইয়ে গেলিয়া? শোনেন, আমাদের এই শরীরের মধ্যে 24.5 চন্দ্রের শরীরের গঠন। কোনটা কোনটা চন্দ্র? হাতে পায়ের এই 20টা নখ, এই 20 চন্দ্র। 2 বাহুতে 2 চন্দ্র, 2 স্তন যুগলে 2 চন্দ্র। এই দ্বিদলের নিচে আছে অর্ধচন্দ্র, এই 24.5 চন্দ্র। আর এক চন্দ্র আছে, সেই চন্দ্র কোথায়? সেটা সাধনাতে ধরতে হয়। সে সাধনা কেমন? ওই যে দাম্পত্য জীবনে মায়েরা বাবারা দিনক্ষণ মানে না, বৃহস্পতিবার, গুরুবার, অমাবস্যা, পূর্ণিমা, একাদশী, এই দিনগুলো বাদ দিয়া মায়েদের কাছে যাইতে হয়। এছাড়া যদি মানুষ যায়, সেইটা মরিয়ে ফুটে সানলাইট হবে, শোধ হয়ে যাবে। এই চন্দ্র কোন দিন কোথায় থাকে? এই চন্দ্র এইটার বলে। আচ্ছা বাবা, 24.5 চন্দ্র দেহের মধ্যে গোনা যায়। আপনি জ্যোতিষে হাত দেখালেন, জ্যোতিষী বলবে তোর চন্দ্র ডাউন হয়েছে। ডাউন মানে কমিয়ে যাওয়া। তাহলে 24.5টার কি একটা কমছে নাকি? না, কমে নাই। তাহলে ডাউন হয়েছে কোনটা? যেটা ডাউন হয়েছে সেটা শোনেন। যে চন্দ্র এই দেহের মধ্যে বিরাজ করে সেটা হচ্ছে পিতৃসত্তা। সেটা কবে, কখন, কোথায় অবস্থান করে এটা জানতে হবে। জানে কারা? বৈষ্ণবেরা, তোমার মতুয়ারা জানে না। এই চন্দ্র কোথায় থাকে? যেদিন এই চন্দ্র থাকে একদম পূর্ণ, যেদিন যে পূর্ণিমা, সেদিন থাকে দ্বিদলের নিচে। যেদিন কৃষ্ণ পক্ষ শুরু হয় ওই দিন ওই চন্দ্র যায় ডান ধারে। ডান ধারে গিয়ে তিথি অনুযায়ী এক এক দিন এক এক জায়গায় শতদল, শতচক্র, সাধনতন্ত্র, মণিপুর, হ্যাঁ, এক এক দিন এক এক জায়গায় বিরাজ করে। এইবার কোন দিন কোথায় বিরাজ করে এই খবর জানতে হবে গুরুর ধারে। এইটা জেনে যদি মায়েদের কাছে যায়, তার মরণ হয় না। ওই চন্দ্র যেদিনকে পূর্ণ অমাবস্যা পূর্ণিমার দিন হবে, সেদিনকে আবার দ্বিদলে আসবে। দ্বিদল থেকে এসে ওই চন্দ্র আস্তে আস্তে বাদ হাত দিয়া, ওই চন্দ্র আস্তে আস্তে বাম পায়ের বৃদ্ধাঙ্গুলের নিচে গিয়া অমাবস্যার দিন অবস্থান করে। এই জন্য তিথি নক্ষত্র মেনে মায়েদের কাছে যেতে হবে। তারা করে গেলি সদে তবা মরিয়া। বলো দেখি তোমার মথুয়ার বাজারে এই সাধনা কোথায়? সুন্দরভাবে ব্যাখ্যা করে বলিবে সবাই। এই চন্দ্রের সাধনা মতুয়াদের মধ্যে নাই। শুধু ডাঙ্কা বাজাইয়া হরি বল হরি বলে বেড়াইও নাচিয়া, সাধনায় আছে মতুয়ার। বলো দেখি তাই মতুয়া দর্শন একটুখানি বুঝে নিতে চাই। তাহলে মতুয়া দর্শন কবা নাকি? তাহলে মতুয়াকে মধ্যে যাইয়ে তুমি লাফালাফি করতেইছো কেন? আর একটা কথা তোমার কই, একটা প্রশ্ন। শ্রীধামোড়া কান্দি আজি নবযুগের আনন্দ ভবন। তাহলে শ্রীধামোড়া কান্দি নবযুগের আনন্দ ভবন, এই আনন্দটা কি? আর ভবন আর কোনো জায়গা নাই। শ্রীধামোড়া কান্দি নবযুগের আনন্দ ভবন। তাহলে আমার নদিয়াতে শ্রীমান মহাপ্রভু আসে গেছে, কই ওই জায়গায় তো কলম দাও নাই, তাহলে ওই জায়গা দিলে কেন? অনেকভাবেই অনেক কথাই আমি করলাম আলোচনা। আর তাহারে বেশি কথা বলবো না। এইখানেতেই অল্পে অল্পে আমি সেরে যাব। এইবারে বিজয় সরকারকে সভাতে আনিব। দেখি এসে কোন সে কথা কোন সে ভাবে কয়। নারী নরে বসিয়া যে শুনিবেন সবাই। তবে বেশি কথা বলবো না, অল্পে সেরে যাই। এই পর্যন্ত আমার বলা সাঙ্গ করতে চাই। যাক ভিন্ন কথায় আমার নাইকো প্রয়োজন। এইখানেতে ভাবে আমি করি সম্বরণ। এইবারে বিজয়বাবু সভাতে আসিবে। কাহার ভাবের কথাগুলি খুলিয়া কহিবে। অংশ ভাবের ভাবত সে উঠাইয়া লয়। বসে বসে শুনবে না যে যত ভক্ত দয়। এইদিকেতে দেখেই আমি যত ভাতৃ জাতি সকলার চরণে আমি করি যে প্রণতি। এইদিকেতে দেখেই আমি যত ভক্তজন সকলার চরণে আমি করি নিবন্ধন। তবে আমার ভাবে এইখানেতে আমি খান্ত করি। ভক্তবৃন্দে প্রেমানন্দে একবার পরাণ ভরে বলুন হরি হরি বল হরি বল।